এই পর্বে আমরা দেখব ভেরিয়েবল কি কেন দরকার। তার আগে আমরা ছোট্ট একটি কাজ করে নিব, সেটি হলো আগের পর্বে আমরা যেই first.php ফাইলটি htdoc ফোল্ডারে রেখেছি সেটিকে আরেকটি ফোল্ডারের ভেতরে রাখব। htdoc ফোল্ডারের ভেতরে আরেকটি ফোল্ডার তৈরি করব, নাম দেব php mysql, এমটা বড় হাতের দিলাম যেন ডিফারেন্সটা বোঝা যায়। এটাকে ক্যামেল কেজ স্টাইলও বলে। তো এই নামে একটা ফোল্ডার তৈরি করার পর আমার এই সিরিজে যতগুলা পিএইচপি ফাইল তৈরি করব সবগুলা এই ফোল্ডারের ভেতরে রাখব। পুরা কাজটা এভাবে না করলেও হয়তো, কিন্তু একটু ওয়েল অর্গানাইজড এবং সাজানো একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি করার জন্য আমি এই কাজটা করতেছি। এটাকে কাট করে নিয়ে যাই, Ctrl+X, দেন পেস্ট। এখন এই ফাইল লোকেশনটি পরিবর্তন হওয়ার কারণে আমি এর আগে যেভাবে এই ফাইলের আউটপুটটা দেখেছিলাম ব্রাউজারে এই ফাইলটাকে ব্রাউজ করে, এখন কিন্তু একজাক্টলি সেভাবে ব্রাউজ করে আমি ফাইলটা পাবো না, কারণ ফাইল পাথটা পরিবর্তন হয়ে গেছে। তো এই এতটুকু পরিবর্তন আমি কিভাবে ব্রাউজারেও বুঝাবো সেটা এখন আমরা দেখব। শুরুতে আমরা চেক করে নিব আমার অ্যাপাচি সার্ভারটা রান আছে কিনা। মাইস্কিউল সার্ভারটা স্টপ থাকলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে এসে টাইপ করব লোকাল হোস্ট, দেন লোকাল হোস্ট বেসিক্যালি যেই কাজটা করে, লোকাল হোস্ট টাইপ করলে htdoc ফোল্ডার পর্যন্ত চলে আসে, htdoc ফোল্ডার পর্যন্ত চলে আসে। তো আমার কি করতে হবে, htdoc ফোল্ডারের ভেতরে এখন php mysql এই ফোল্ডারের ভেতরে ঢুকতে হবে এই ফাইলটাকে অ্যাক্সেস করার জন্যে। তাইলে আমি / দিয়ে আমি লিখব কি php mysql / দিয়ে এতটুকু লেখার কারণে যেটা হইলো, আমি এই ফোল্ডার পর্যন্ত ঢুকে গেলাম। এখন এই ফাইলটা যদি অ্যাক্সেস করতে চাই জাস্ট first.php লিখে দিলেই হবে, first.php। ওকে, তাহলে আমরা আমাদের ফাইলগুলো কিভাবে সাজিয়ে রাখতে হয় তা শিখে গেলাম। এ পর্যায়ে আমরা এ পর্বের মূল আলোচনায় ফিরে যাব, সেটা হলো ভেরিয়েবল কি কেন দরকার এবং PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল কিভাবে লিখতে হয়। আসলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল খুবই গুরুত্বপূর্ণ অংশ। ভেরিয়েবলকে আপনি বাস্তব জীবনের বিভিন্ন ধরনের কন্টেইনারের সাথে তুলনা করতে পারেন। যেমন আপনি বাজার থেকে 1 কেজি চাউল কিনবেন, সেটি একটি ব্যাগে রাখতে হবে। এরকম একটা ব্যাগ আপনি চিন্তা করতে পারেন, যেই ব্যাগের ভেতরে হচ্ছে আপনি চাউলটা রাখবেন। একইভাবে প্রোগ্রামিং করার সময় আমাদের তো কিছু তথ্য সংরক্ষণ করার প্রয়োজন হয়। এই তথ্য সংরক্ষণ করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটাই হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল হলো তথ্য সংরক্ষণ করে রাখার একটি মেমোরি অ্যাড্রেস, যেটাকে আপনি এরকম চিন্তা করতে পারেন। এখন আমরা দেখব PHPতে কিভাবে ভেরিয়েবল লিখতে হয়। PHPতে ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে। শুরুতে ডলার সিম্বলটা লিখতে হবে এবং এটা কেবলমাত্র একবারই লেখা যাবে। যেমন আপনি প্রাইস নামে একটা ভেরিয়েবল লিখতে পারেন, শুরুতে ডলার সিম্বল তারপরে PRICE, প্রাইস, এটা একটা ভেরিয়েবল। এই প্রাইস ভেরিয়েবলটাকে আপনি একটা মেমোরি অ্যাড্রেসের সাথে তুলনা করতে পারেন, যেই মেমোরি অ্যাড্রেসে আপনি বিভিন্ন মান রাখতে পারবেন। আমরা পরবর্তীতে বিস্তারিত সেগুলো দেখব, এই ভেরিয়েবলের প্রয়োগটা কীরকম। আপনি কিন্তু ডলার প্রাইস এভাবে লিখতে পারেন না, কারণ আমি নিয়মে বলেছি শুরুতে এবং কেবলমাত্র একবার ডলার সিম্বল ব্যবহার করতে হবে। আপনি 3 নম্বর যেই প্রেজেন্টেশনটা ভেরিয়েবলের ডলার প্রাইস তারপরে আবার ডলার, সেটাও কিন্তু লিখতে পারেন না। অর্থাৎ প্রথমটা সঠিক, এরপরেরটা ভুল, এরপরেরটাও ভুল। ভেরিয়েবল লেখার 2 নম্বর নিয়ম হচ্ছে আপনি স্পেস ব্যবহার করতে পারবেন না, কিন্তু আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। যেমন লোয়েস্ট প্রাইস, এই দুইটা শব্দের মধ্যে লোয়েস্ট এবং প্রাইস এই দুইটা শব্দকে আলাদা করার জন্য আপনি স্পেস ব্যবহার করতে পারবেন না, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। 2 নম্বরে এখানে আমি লোয়েস্ট প্রাইস সেটাকে স্পেস দিয়ে লিখেছি, যেটা আসলে ভুল। অর্থাৎ লোয়েস্ট প্রাইস প্রথমটা ঠিক, দ্বিতীয়টাতে যেহেতু স্পেস ব্যবহার করেছে সেহেতু এই প্রেজেন্টেশনটা আসলে ঠিক না। ভেরিয়েবল লেখার ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে সংখ্যা ব্যবহার করতে পারবেন কিন্তু শুরুতে না। যেমন আপনি ধরেন আইটেম 1 নামে একটা ভেরিয়েবল লিখলেন, কিন্তু 1 আইটেম এই নামে আপনি ভেরিয়েবল লিখতে পারেন না, কারণ 1 আইটেম যখন লিখছি তখন শুরুতে সংখ্যা বসে যাচ্ছে। অর্থাৎ প্রথমটা সঠিক, এরপরটা ভুল।
আমার সিরিজের শুরুতে বলেছি যেখানেই আমাদের বাজে কোড এবং স্ট্যান্ডার্ড কোড লেখার একটা ব্যাপার তৈরি হবে সেখানেই আলোচনা করব কিভাবে স্ট্যান্ডার্ড কোড লেখা যায়। তো আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে কিছু গুড প্র্যাকটিস, কিভাবে ভালো ভেরিয়েবল নাম আপনি সিলেক্ট করবেন সেটা নিয়ে একটু আলোচনা করি। সবসময় ভেরিয়েবলের মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবেন। আপনার নাম অথবা আপনার কোনো প্রিয় মানুষের নাম ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করবেন না। ধরেন আপনি স্টুডেন্টের রেজাল্ট রাখতে চান একটি ভেরিয়েবলে, সেক্ষেত্রে আপনি সেই ভেরিয়েবলের নামটি দিতে পারেন মার্ক অথবা গ্রেড, এরকম, যেন ভেরিয়েবলের নাম দেখেই বোঝা যায় ভেরিয়েবলের মাঝে কী তথ্য সংরক্ষণ করা আছে। তো আজকে আমরা পিএইচপিতে ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, ভেরিয়েবলটা আসলে কেন দরকার সেটা সম্পর্কে পরিচিত হলাম। এখন একটু কোড লিখে আমরা দেখব কিভাবে পিএইচপিতে একটা ভেরিয়েবল লিখতে হয়। আমরা তো শুধু আলোচনা করলাম, এখন আমরা সরাসরি কোডে চলে যাব। এ পর্যায়ে আমি নতুন একটা যে ফোল্ডার তৈরি করেছি সেই ফোল্ডারটে আমি এই সাবলাইম টেক্সটটা ওপেন করে নেব। htdoc ফোল্ডারের ভেতরে পিএইচপি মাইস্কিউল এই হচ্ছে আমার ওয়ার্কিং ডিরেক্টরি, এই ডিরেক্টরিতে আমি কাজ করি। তো এটা যখন আমি ওপেন করে রাখলাম সেক্ষেত্রে আমার বারবার ওই ফোল্ডারে গিয়ে নতুন ফাইল ওপেন করতে হবে না। আমি এই সাবলাইম টেক্সটে এই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করব, দেন নিউ ফাইল যখন ক্লিক করলাম নতুন একটা ফাইল ওপেন হয়ে গেল। Ctrl+S প্রেস করলে আমাকে ফাইলটা নতুন নামে সেভ করতে বলবে। আমি সেভ করব variable.php দিয়ে। তাহলে ভেরিয়েবল নিয়ে আমি যত আলোচনা করব সব এই ফাইলে থাকবে। তো পিএইচপি ফাইলকে আমার কি করতে হবে, এই দুটো সিম্বল আগে দিয়ে দিতে হবে, মাঝখানে পিএইচপি কোড লিখতে হবে। ওকে, তো আমি বলেছি যে একটা ভেরিয়েবল নাম আমি এরকম লিখতে পারি, প্রাইস। ওকে, এরকম লিখলাম, Ctrl+S। আমি যখন এই ভেরিয়েবলটা লিখতেছি, জাস্ট এরকম একটা ভেরিয়েবল লিখলাম, তাতে কি হচ্ছে, একটা মেমোরি অ্যাড্রেস তৈরি হচ্ছে, যেই মেমোরি অ্যাড্রেসের নামটা হচ্ছে প্রাইস। এইটার ভেতরে আমি অনেক তথ্য রাখতে পারি। আপাতত আমি এটাকে রান করে দেখি কি হয়। variable.php, আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না। আসলে তো এরকমই হওয়া উচিত। আমি জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কোনো কিছু তো আসলে প্রিন্ট করিনি। আমি যদি এই ভেরিয়েবলের মধ্যে একটা মান রাখি, সেই মানটা আমি কীভাবে রাখতে পারি, একটা সমান চিহ্ন দেব, দেন যেই মানটা রাখতে চাই, সে ধরেন 10, এরকম একটা মান আমি রাখতে চাই। ওকে, দেন এটাকে আমি ইকো করে দিলাম, ইকো প্রাইস। তাইলে যেটা হবে, প্রাইস এই শব্দটা কিন্তু প্রিন্ট হবে না, প্রিন্ট হবে কি, এই ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে 10, সেই 10 মানটা প্রিন্ট হবে। আমরা দেখি আউটপুটে, এখন যদি এটাকে রিফ্রেশ দেই, ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন 10 প্রিন্ট হচ্ছে। এই ভেরিয়েবলের মধ্যে শুধু যে একটা সংখ্যা রাখা যাবে তা না, আমি চাইলে একটা স্ট্রিংও রাখতে পারি, একটা সেন্টেন্সও রাখতে পারি। যেমন এটার মধ্যে আমি লিখলাম যে প্রাইস :200 BDT, Ctrl+S, দেন আমি যদি রিফ্রেশ দেই তাহলে দেখতে পাচ্ছেন, আচ্ছা এই ইররটা হচ্ছে আমার কম্পিউটারের একটা সিস্টেম ইরর, এটা এই পিএইচপি প্রোগ্রামের সাথে কিছু যায় আসে না। ওকে, এখন আমরা কিছু ইনভ্যালিড ভেরিয়েবল লিখব। যেমন ভেরিয়েবল লেখার জন্য কিছু নিয়ম বলেছি, সেই নিয়মগুলো ভায়োলেট করে কিছু ভেরিয়েবল লিখব, দেখি কি হয়। ধরেন আমি 2 বার ডলার সিম্বল দিলাম, তারপরে লিখলাম প্রাইস, তাহলে কি হবে, একটা ইরর মেসেজ দিবে। আমি যদি কোডটা রান করি তাহলে সে দিচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল প্রাইস। তো বেসিক্যালি আমি এভাবে তো ভেরিয়েবল লিখতে পারি না, সেই জন্য আমাকে ইরর দিচ্ছে। ভেরিয়েবলের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ। এই ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আমি এখানে আবার লিখলাম প্রাইস, 2 নম্বর যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা আপনি খেয়াল করেন পিটা বড় হাতের
আর প্রথমটার পিটা ছোট হাতের। তো আমি এটাতে লিখলাম প্রাইস কোলন 300 বিডিটি। এখন আমি যদি ইকো করি ডলার PRICE প্রাইস, তাহলে আপনি দেখতে পাবেন এই যে 300 বিডিটিটা প্রিন্ট হচ্ছে। ইয়েস। আবার আমি যদি এখানে ছোট হাতের পি দিয়ে প্রাইসটাকে প্রিন্ট করতে চাই, তখন 200 বিডিটিটা প্রিন্ট হচ্ছে। তার মানে এ থেকে তো প্রমাণ হয় যে ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ, মানে ছোট হাতের বড় হাতের দুইটা একই জিনিস রিপ্রেজেন্ট করে না। আরেকটা ব্যাপার হচ্ছে ভেরিয়েবলের মধ্যে যখন আপনি নতুন মান রাখবেন, একই ভেরিয়েবলের মধ্যে যখন নতুন মান রাখবেন, তখন পুরাতন মানটা টোটালি ডিলেট হয়ে যায়। যেমন ধরেন আমি মার্ক নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটাতে মান রাখলাম হচ্ছে 70। এরপরে সেমভাবে আমি মার্ক এক্স্যাক্টলি সেম ভেরিয়েবলটার মধ্যে মান রাখলাম 60। তাহলে পিএইচপি যেটা করে, প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট করে, মানে প্রথমে 4 নাম্বার লাইন, তারপরে 5 নাম্বার লাইন, তারপরে 6 নাম্বার লাইন, এভাবে এক্সিকিউট করতে থাকে। তো 5 নাম্বার লাইনে এসে দেখবে মার্ক ভেরিয়েবলের মধ্যে মান আছে 70। একই ভেরিয়েবলের মধ্যে আবার যখন 60 রাখবো, তখন কিন্তু এই 70-এর সাথে 60 যোগ হয়ে 130 হবে, অথবা এই দুটোর সাথে গুণ হবে, কিছু একটা হবে, এরকম কিছু হবে না। কিন্তু 70 টোটালি ডিলেট হয়ে মার্ক ভেরিয়েবলের মান হয়ে যাবে 60। আমি এটা প্রিন্ট করে আপনাকে দেখাই। আউটপুট আসা উচিত আমার কথা অনুযায়ী 60। ওকে, আমরা দেখি কত আসে। এই যে 60 আসছে। ওকে, ভেরিয়েবলের আরেকটা ব্যাপার হচ্ছে একটা ভেরিয়েবলকে আপনি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন। ধরেন মার্ক 1 একটা ভেরিয়েবল, মার্ক 2 হচ্ছে আরেকটা ভেরিয়েবল। মার্ক 1-এর মধ্যে মান আছে 70, মার্ক 2-এর মধ্যে মান আছে 60। আচ্ছা, আমি এখন মার্ক 1-এর মানটা মার্ক 2-তে রাখতে পারি। এখন যদি আমি মার্ক 2 প্রিন্ট করি, তাহলে কত প্রিন্ট হওয়া উচিত? 70 প্রিন্ট হওয়া উচিত। এই লাইনটা যেভাবে কাজ করে সেটা হলো মার্ক 1-এর মধ্যে যেই মানটা আছে সেই মানটা এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। মানে একটা ভেরিয়েবলের মানকে আপনি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন। সমান সমানের ডান সাইডে যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলের মানটাকে বাম সাইডের ভেরিয়েবলের মধ্যে রেখে দিবে। তাহলে আমি যদি এটা সেভ করে প্রোগ্রামটা রান করি, এক্স্যাক্টলি সেম। এবং এই ধরনের অপারেশনগুলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভেরিয়েবল যেভাবে কাজ করে, পিএইচপিতেও ঠিক সেভাবেই কাজ করে। আপনি যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে পিএইচপি শিখতে আসেন, সেক্ষেত্রে আপনার ভেরিয়েবলের যে নলেজটা অলরেডি আছে সেটা এখানেও অ্যাপ্লিকেবল। কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্স তৈরি হবে, সেগুলো আমরা যখন ওই টপিক নিয়ে কথা বলবো তখন ওই ডিফারেন্সটা নিয়ে কথা বলবো, যে সেটা সি প্রোগ্রামিংয়ে কীরকম ছিল, পিএইচপিতে কীরকম, অথবা পাইথনে কীরকম ছিল, এখানে কীরকম। এই পর্বে একটা কোশ্চেন রেখে আমরা এই পর্বটা শেষ করব। ধরেন আমি একটা ভেরিয়েবল লিখলাম এ সমান হচ্ছে আরেকটা ভেরিয়েবল বি, এবং বি ভেরিয়েবলের মান রাখলাম হচ্ছে 20, এবং ইকু করলাম এ। এই কোডটা আপনি রান করে দেখবেন। রান করার আগেই আপনি একটু চিন্তা করবেন এবং আপনার উত্তরটা লিখবেন যে এ ভেরিয়েবলের মান কি হবে, এবং এই এতটুকু কোডের মধ্যে কোনো ধরনের ভুল আছে কিনা। তো ভেরিয়েবল নিয়ে আলোচনা আমরা এই পর্বে এখানেই শেষ করছি। এখানে যে প্রশ্নটি রাখলাম সেটি আপনারা নিজেরা চেষ্টা করবেন। এর পরবর্তী পর্বে আমি শুরুতে এই প্রশ্নটির ব্যাখ্যা দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। হ্যাপি কোডিং। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।